আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা বিডিএমও 2026-এর অনলাইন সিলেকশন রাউন্ড এর হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রবলেম সলভ করব। তো সবার আগে তোমরা নিজেরা প্রবলেমগুলো দেখে সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিও। আমরা ডাইরেক্ট প্রবলেমগুলো সলভ করা শুরু করব। তো দেখো, প্রথমে প্রবলেম 1-এ বলা আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা। তো সংখ্যাগুলো কী কী দেওয়া আছে? 622, 759, 699, 419, 902। তো সবার আগে নিজেরা চেষ্টা করো, আমরা ডাইরেক্ট সলিউশন করব। তো চলো এটা সলিউশন করি। দেখো এখানে কী কী সংখ্যা দেওয়া আছে? 622, 759, 699, 419 আর 902। আচ্ছা, তো এর মধ্যে থেকে আমরা এই সংখ্যাগুলো বাদ দেবো, এমন সংখ্যা বাদ দেবো যেগুলো কোনোভাবেই মৌলিক সংখ্যা সম্ভব না। যেমন দেখো 622 কিন্তু একটা জোড় সংখ্যা, মানে এটা 2 দ্বারা বিভাজ্য। সুতরাং এটা তো একটা মৌলিক সংখ্যা সম্ভব না, কারণ একমাত্র জোড় মৌলিক সংখ্যাটা 2। তো এটা তো কোনোভাবেই মৌলিক সংখ্যা হইতে পারে না। একইভাবে দেখো 902ও কিন্তু মৌলিক সংখ্যা হইতে পারে না। তো এই দুইটা বাদ। তো আমাদের কাছে আর 3টা অপশন আছে, 759, 699, 419। তো দেখো 699-এর ক্ষেত্রে 699, যদি আমরা এই সংখ্যাগুলো যোগ করি 6 + 9 + 9, তো আমরা পাবো 18 আর 6 24। দেখো 24 কিন্তু নিজে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। আর আমরা জানি যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, মানে এই 3টা অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয়, তাহলে কিন্তু ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো 24 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, সেহেতু এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তো এটা নিজেও মৌলিক সংখ্যা না। তো দেখো এখন 759, এটার সংখ্যাগুলোর যোগফল কী আসে? 7 + 5 + 9 কী আসে? এটা আসে 21। দেখো এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, কারণ এর অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। তো এটাও না। তো আমাদের কাছে একটাই সংখ্যা পড়ে আছে 419। তাহলে এইখানে মৌলিক সংখ্যাটা হবে 419। তো আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হবে 419। এটা একমাত্র মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলোর মধ্যে। তো প্রথম প্রবলেমের অ্যান্সার হলো 419। তো চলো এখন আমরা প্রবলেম 2 দেখি। আচ্ছা দেখো, প্রবলেম 2-এ বলা আছে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যেন 2040 থেকে সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো আমাদের এমন একটা সংখ্যা বের করতে বলছে যেন আমরা 2000 এই সংখ্যাটা থেকে বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাই। আচ্ছা, তো সংখ্যাটা অবশ্যই এটা থেকে ছোট হবে এবং বিয়োগফলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তো দেখো এটা হচ্ছে ছোট কোন সংখ্যা, পূর্ণবর্গ কোন সংখ্যাটা আসছে। দেখো তাহলে ধরি সংখ্যাটা স্কোয়ার, যেটা ছোট হবে 2040 থেকে। তো চেক করলে দেখতে পারবা যে এর মান মিনিমাম 45 হবে, মানে তাহলে স্কোয়ার কী হবে? 2025, যেটা 2040 থেকে ছোট, যেটা 2040 থেকে ছোট আসে। আচ্ছা, এটাই সর্বনিম্ন মান এর। আচ্ছা তাহলে এখানে কি আসে? আচ্ছা তাহলে দেখো, তাহলে কত? 2040 থেকে যদি আমরা 2025 বিয়োগ করি, তাহলে এখান থেকে পাবো 15। এখন দেখো, তাহলে আমাদের সর্বনিম্ন 15 বিয়োগ করতে হবে। 2040 থেকে 15 বিয়োগ করলেই আমরা 15 বিয়োগ করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে 2025। তো আমাদের মিনিমাম 15 বিয়োগ করতে হবে। তো অ্যান্সারটা কি? অ্যান্সার এখানে 15। তো আমাদের 2040 থেকে 15 বিয়োগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তো চলো এখন আমরা প্রবলেম 3 দেখি। আচ্ছা, তো প্রবলেম 3-তে বলা আছে 1 থেকে শুরু করে ক্রমিক পূর্ণ সংখ্যা লেখা তাসগুলো একটি বৃত্তাকারে সাজানো আছে। যদি 19 নম্বর তাসটি 67 নম্বর তাসের ঠিক বিপরীতে থাকে, তবে মোট কতটি তাস আছে? তো এই জিনিসটা ঘড়ির উদাহরণ দিয়ে ভালো বোঝা যায়। যেমন ঘড়ি দেখো কীভাবে থাকে, 12-এর এই পাশে থাকে 6, এ পাশে 1, এ পাশে 7, 2, 3, 4, 5। আচ্ছা, তো এই জায়গায় 8, 6, আচ্ছা 8,
9, 10, 11। আচ্ছা ঠিক হইল না ঘড়ি আঁকাটা। আচ্ছা দেখো 12-এর এই পাশে 6, 11-এর সাথে 5, 10-এর সাথে 4, 9-এর সাথে 3, 8-এর সাথে 2, আর দেখো 1-এর সাথে 6। তো দেখো আমি যদি এখন 1-এর সাথে 7-এর সাথে যদি 1 বাদ দিই তাহলে পাওয়া যাবে 6। দেখো 8-এর সাথে যদি 2 বাদ দিই তাহলেও 6 পাওয়া যাবে। 9-এর সাথে 3 বাদ দিলে 6 পাওয়া যাবে। দেখো আমরা কিন্তু যে মানে যতগুলা সংখ্যা আছে তার অর্ধেকটা পাচ্ছি, বিপরীত দুইটা সংখ্যা বিয়োগ করলে তার অর্ধেকটা পাচ্ছি। তো সম্পূর্ণ পাওয়ার জন্য কী করতে হবে, 2 দিয়ে গুণ করলে দেখো আমরা সম্পূর্ণটা পেয়ে যাব। যেমন 12-এর সাথে যদি 6 বিয়োগ করি তাহলে কত পাবা, তাহলেও পাবা দেখবা 6। তো এটার সাথে 2 গুণ করলেই তো পেয়ে যাচ্ছ। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এইখানটার যে ডিফারেন্স এটা কিন্তু অর্ধেক। এখান থেকে যদি চিন্তা করো তাহলে এখানেও অর্ধেক, এখান থেকে চিন্তা করলে এখানেও অর্ধেক, তাহলে 2 গুণ করলেই বাকি অর্ধেকটা পেয়ে যাবা। তো দেখো এখানে বলছে 67 নম্বর 19 নম্বরের ঠিক বিপরীতে আছে, তাহলে এখানে 19 নম্বর থাকলে এখানে 67 আছে, আর এখানে বাকি অর্ধেক কার্ডগুলো আছে। তো দেখো আমরা যদি এখন 67 থেকে 19 বিয়োগ করি তাহলে পাওয়া যাবে 17 থেকে 9, 8। আচ্ছা আর 6 থেকে 2 বাদ দিলে 4, 48। তো কতগুলো কার্ড আছে 2 দ্বারা গুণ করো, 48 × 2, 96। তো এখানে মোট কার্ড আছে 96টা। তো অ্যান্সার কত এই প্রবলেমের? 96। তো চলো এখন প্রবলেম 4 দেখা যাক। আচ্ছা তো প্রবলেম 4-এ বলা আছে 1, 2, 3, 4 অঙ্কগুলো ব্যবহার করে কতগুলো 3 অঙ্কের সংখ্যা গঠন করা সম্ভব যেখানে দ্বিতীয় অঙ্কটি প্রথমটির সমান হতে পারবে না এবং তৃতীয়টি দ্বিতীয়টির সমান হতে পারবে। তো চলো প্রবলেম 4টা সমাধান করা যাক। দেখো এখানে আমাদের বলছে 4 অঙ্কের মানে 4টা অঙ্ক দিছে, 3 অঙ্কের সংখ্যা বানাইতে। তো 3টা বক্স বানাও। এ দেখো 1, 2, 3 এখানে 3টা বক্স বানাইছে। আচ্ছা তো এখানে শর্ত দিছে যে দ্বিতীয় অঙ্কটি প্রথমটির সমান হতে পারবে না, মানে এইখানে যে অঙ্কটা বসবে এটা এটার সমান হতে পারবে না, আর এইখানে যে অঙ্কটা বসবে এটা এইটার সমান হতে পারবে না। আচ্ছা তো দেখো এখানে কোন কোন অঙ্ক বসতে পারে, এখানে দেখো এখানে চারটায় বসতে পারে, প্রত্যেকটা বসার চান্স আছে, 1, 2, 3, 4 যে কোনোটা বসতে পারে। আচ্ছা কিন্তু দেখো এই ঘরে কি বসতে পারে, দেখো এই ঘরে একটা শর্ত দিছে যে এই ঘরে যেটা বসবে সেটা এই ঘরের সমান হতে পারবে না। তো এই ঘরে তো যে কোনো একটা বসবে, ওইটা বাদ দিয়ে বাকি 3টার মধ্যে যদি আমরা যে কোনো একটা বসাই তাহলে তো আর এখানে সমান হয় না, কারণ আমরা তো ওই সংখ্যাটা আর বসাচ্ছি না। তো দেখো আমরা তো একটা বসাইছি, তাহলে এটার জন্য আছে 3টা চান্স। আচ্ছা তো আরও বলছে যে এই ঘরে যে সংখ্যাটা বসবে এটা দ্বিতীয় ঘরের সমান হতে পারবে না। আচ্ছা দ্বিতীয় ঘরের 3টা সংখ্যার মধ্যে আমরা একটা বসাইছি, তো আমাদের কাছে কী কী সংখ্যাগুলো থাকবে দেখো, ধরো এখানে 1 বসাইলে 2, 3, 4 এগুলো বসাইতে পারবো আমরা। কিন্তু একটা জিনিস দেখো এখানে যে সংখ্যাটা বসবে সেটা এটার সমান হবে না, কিন্তু এটা তো সমান হতে পারে। তাহলে এটার জন্য 3টা কেস, কারণ এটা একটা সংখ্যা বাদ দিয়ে বাকি 3টা পাবা। আচ্ছা তো এখানে মোট সংখ্যা করা যায় 4 × 3 × 3, তো 36টা। মোট কতগুলো সংখ্যা হতে পারে? 36টা সংখ্যা হতে পারে ওই উপরে শর্ত অনুযায়ী। তো অ্যান্সার কত? 36। তো চলো এখন আমরা প্রবলেম 5টা দেখি। তো প্রবলেম 5-এ বলা আছে 1 থেকে 2025 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে যা 5 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা তো আমাদের কি বলছে 1 থেকে 2025 পর্যন্ত। আচ্ছা তো আগে চলো আমরা বের করে যে এই লিমিটের মধ্যে বিজোড় সংখ্যা কতগুলো আছে। তো দেখো বিজোড় সংখ্যা কীভাবে থাকে, একটা বিজোড়ের সাথে একটা জোড় সংখ্যা থাকে। দেখো 1, 2 এটা একটা জোড়া, ধরো একটা জোড়া, তারপরে 2, 3, 4 এটা একটা জোড়া। দেখো প্রত্যেকটা জোড়ায় একটা বিজোড় সংখ্যা একটা জোড় সংখ্যা, তাহলে 1 থেকে 2025 পর্যন্ত এরকম কতগুলো জোড়া পাওয়া যাবে। দেখো 1 থেকে 2024 পর্যন্ত ধরো, তাহলে জিনিসটা আরও সুবিধা হয়। তাহলে কতগুলো সংখ্যা পাওয়া যাবে, 2টা 2টা করে, তাই 2024টা সংখ্যা আছে এখানে। তো 2024 / 2 1012টা এরকম জোড়া পাওয়া যাবে। তাহলে 1 থেকে 2024-এর মধ্যে বিজোড় কতগুলা, 1012টা ওড
পাওয়া যাবে, ইভেনও পাওয়া যাবে 1012টা, কিন্তু ইভেন কাউন্টেবল না। তো 2024 পর্যন্ত। আর এখানে আরেকটা সংখ্যা আছে 2025। তো 2025 তো নিজেও একটা ওট, তাহলে 2025 নিজে একটা ওট, তো এটার জন্য ওট পাচ্ছ একটা। তাহলে মোট ওট পাচ্ছ কতগুলা? 1012 প্লাস এটার জন্য একটা 1, 1013টা। এতগুলা ওট পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের বলছে কতগুলো বিজোড় সংখ্যা আছে যা 5 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আগে বের করতে হবে যে 5 দ্বারা বিভাজ্য কতগুলো বিজোড় সংখ্যা আছে। দেখো 5 দ্বারা বিভাজ্য আছে 5, 15, 25, 35 এরকম করে যাচ্ছে, এবং সর্বশেষ 2025 5 দ্বারা বিভাজ্য। তো এরকম করে যাচ্ছে দেখো। তো এরকম মোট সংখ্যা কতগুলো আছে এটা বের করার জন্য 10 দিয়ে ভাগ করতে হবে, 10 বা 5। আচ্ছা দেখাই কেন 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো 0 থেকে 10-এর ভিতরে তুমি কয়টা সংখ্যা পাবা যে 5 দিয়ে ভাগ যায়? আচ্ছা 0 থেকে না, 1 থেকে। দেখো একটা পাবা শুধু 5। আচ্ছা 11 থেকে 20-এর ভিতর কতগুলো পাওয়া যাবে? 15, একটাই পাওয়া যাবে। দেখো প্রতি 10টা করে সংখ্যার ভিতরে তুমি একটা সংখ্যা পাবা যেটা 5 দিয়ে ভাগ যায়। তো তাহলে 1 থেকে 2020 ধরো, এর মধ্যে কতগুলো সংখ্যা পাওয়া যাবে এটা বের করার জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2020 ডিভাইড বাই 10, এটা আসবে 202। তো 202টা সংখ্যা পাবে 1 থেকে 2020-এর ভিতরে, যারা 5 দিয়ে বিভাজ্য এবং ওইগুলো বিজোড় সংখ্যা হবে। তো আরেকটা দেখো, এখন আমাদের বের করতে হবে 2021 থেকে 2025 পর্যন্ত। তো এটা বোঝা যাচ্ছে যে একটাই পাওয়া যাবে 2025, তো এটার জন্য পাবা একটা। তাহলে মোট পাইছো 203টা সংখ্যা পাবা, 203টা সংখ্যা পাবা যারা 5 দিয়ে বিভাজ্য এবং বিজোড় সংখ্যা। তো এখন এটা থেকে যদি তুমি এটা বাদ দাও তাহলে তো এমন সংখ্যা পাবা যারা 5 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 1013 মাইনাস 203, তো এটা বিয়োগ করলে পাবা 018, 810। তো 5 দিয়ে বিভাজ্য নয় এমন বিজোড় সংখ্যা কয়টা আছে? 810, এবং অ্যান্সার ইকুয়াল 810। তো আশা করি বুঝতে পারছো এটা। তো চলো এখন আমরা প্রবলেম 6 সলভ। আচ্ছা, তো প্রবলেম 6-এ বলা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণের মান 40 ডিগ্রি, বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর অঙ্কিত লম্ব বিই, মধ্যমা বিডি এবং বিই এর মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, তো বলছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, মানে একটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা, তো এটার অতিভুজটা হইল এসি, তাহলে এ সি, তাহলে 90 ডিগ্রি কোণটা হবে অবশ্যই বি কোণটা 90 ডিগ্রি। তো যার একটি কোণের মান 40 ডিগ্রি, তো ধরি এটা 40 ডিগ্রি। আচ্ছা, তো বি বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর অঙ্কিত লম্ব বি, মানে এটা থেকে যদি আমি লম্ব আঁকি, আচ্ছা এটা হইল লম্ব, এটা বিই, মধ্যমা বিডি। আচ্ছা, তাহলে মধ্যমা হইল বিডি। আচ্ছা, এটা মধ্যমা, এটা বিডি এবং বিই এর মধ্যবর্তী কোণের মান কত? মানে এই কোণটা চাইছে, বিডি এবং বিই এর মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা দেখো, এবিডি ত্রিভুজ এবিডি ও না এবিডি না এবিসি ও ত্রিভুজ বিইসি এ দেখো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এবিসি ইকুয়ালস টু বিইসি। আচ্ছা, আবার দেখো এই অ্যাঙ্গেলটা এটারও সাধারণ কোণ, বড় ত্রিভুজেরও সাধারণ কোণ, তো এসিবি ইকুয়ালস টু ইসিবি। দেখো আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 50 ডিগ্রি, বোঝা যাচ্ছে এটা 50 ডিগ্রি, 40 আর 50 90 ডিগ্রি হবে। আচ্ছা, তো আরেকটা জিনিস কি, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অবশ্যই সমান হবে, কারণ দুইটা কোণ তো ইকুয়াল, তাহলে আরেকটা কোনো ইকুয়াল হবে, তো 40 ডিগ্রি হবে, এটাও 40 ডিগ্রি আর এটাও হবে 40 ডিগ্রি। আচ্ছা, তো আরেকটা জিনিস যে কোনো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যদি আমরা সমকোণের যে বিন্দুটা আছে পাদবিন্দু থেকে যদি অতিভুজের উপর মধ্যমা আঁকি, তাহলে এই যে তিনটা পাওয়া যায়, তাহলে এই যে এই বাহুটা আর এই যে এটা আর এটা ইকুয়াল হয়, যে এডি
ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু বিডি। আচ্ছা, এটা 9 10-এর বইয়ে পাবা। এইডি ইকুয়াল সিডি ইকুয়াল বিডি, এই তিনটা সমান হবে। তো দেখো এই কোণটা 40 ডিগ্রি, তাহলে এটা যেহেতু সমান, তো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো এটাও 40 ডিগ্রি হবে। আর দেখো এখন যে এ বি সি, এটা সম্পূর্ণটা 90 ডিগ্রি। তো আবার এটাকে এবিসিকে লিখতে পারি এ বিডি প্লাস বিডিই প্লাস ইবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, এ বিডির মান কত? 40 ডিগ্রি। বিডিইটা বের করতে হবে, কারণ বিডিইটাই তো বিডি আর বি এর মধ্যবর্তী কোণ। বিডিই প্লাস ইবিসি কত? 40 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, তো বিডিই কি আসবে? বিডিই 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তো বিডিই আসবে বিডিই, এটার মান আসবে 90 মাইনাস 80 ডিগ্রি 10 ডিগ্রি। তো বিডি আর বিই এর মধ্যবর্তী কোণ এটা আসে 10 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার কি? মধ্যবর্তী কোণের মান চাইছে 10 ডিগ্রি। তো এটা ছিল প্রবলেম 6-এর সলিউশন। তো চলো এখন আমরা প্রবলেম 7 দেখি। আচ্ছা, প্রবলেম 7-এ বলা আছে একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা তার বাহুর সংখ্যার 2 গুণ, বহুভুজটির বাহুর সংখ্যা কত? আচ্ছা, তো কর্ণের সংখ্যা বের করার একটা সূত্র আছে। কর্ণের সংখ্যা, যদি বাহুর সংখ্যা n হয় তাহলে কর্ণের সংখ্যা হবে n ইন্টু n মাইনাস 3 ডিভাইড বাই 2। এটা হলো কর্ণের সংখ্যা নির্ণয় সূত্র। দেখো যেমন যদি এটা একটা বর্গ হয়, বর্গ বা আয়ত, দেখো আচ্ছা বর্গই, সুষম যেহেতু বলছে বর্গই, তাহলে 4টা বাহু সমান, তাহলে এটার বাহুর সংখ্যা কত? 4টা, তাহলে n এর মান 4, তাহলে কর্ণ কতগুলো হবে? 4 ইন্টু 4 মাইনাস 3 ডিভাইড বাই 2, তাহলে 2 আর 4 2 থাকে, কাটাকাটি করলে 2 ইন্টু 1 2, দেখছো? আচ্ছা, যদি সুষম পঞ্চভুজ হয় তাহলে কর্ণ কতগুলো থাকে? এটা 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 একটা আর এটা একটা, তো এখানে কর্ণ আছে 5টা, তো n এর মান আছে 5, তাহলে 5 ইন্টু 5 মাইনাস 3 ডিভাইড বাই 2, তো 5 মাইনাস 3 2, 2 আর 2 কাটা, অ্যান্সার থাকে 5। তো এটা যে কোনো বহুভুজকেই সমর্থন করে, সিদ্ধ করে। আচ্ছা, তো ধরি বাহুর সংখ্যা n, বাহুর সংখ্যা ইকুয়াল n। আচ্ছা, তো আমাদের প্রশ্নে বলছে কর্ণের সংখ্যা তার বাহুর সংখ্যা 2 গুণ, মানে কর্ণ কতগুলা? n ইন্টু n মাইনাস 3 ডিভাইড বাই 2, এতগুলো কর্ণ, আর বাহুর 2 গুণ মানে 2 ইন্টু n, 2n, 2টা বাহুর সাথে বসবে, এটার সাথে না, কারণ বাহুর সংখ্যার 2 গুণ, এটা 2 গুণ। তো দেখো এটা ভাঙাইলে পাই n স্কোয়ার মাইনাস 3n ইকুয়ালস টু 2 দুগুণে 4, 4n। তো যদি এটাকে এই পাশে আনো তাহলে n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 4n ইকুয়াল 0। তো এখান থেকে n স্কোয়ার মাইনাস 7n ইকুয়াল 0। তো n কমন নাও, n কমন নিলে থাকে n মাইনাস 7 ইকুয়াল 0। তো n হয় 0 হবে অথবা n মাইনাস 7 0 হবে। তো n তো 0 হইতে পারে না, তো এটা সম্ভব না, তাহলে nকে অবশ্যই 7 হইতে হবে। তো বহুভুজটা যদি একটা বহুভুজের বাহুর সংখ্যা যদি 7টা হয় তাহলে তার কর্ণ সংখ্যা হবে তার বাহুর সংখ্যার দ্বিগুণ। তো আমাদের এখানে অ্যান্সার কত? অ্যান্সার হলো 7। আচ্ছা, তো চলো আমরা এখন প্রবলেম 8 দেখি। তো প্রবলেম 8-এ বলা আছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 10 ও 6 একক, এদের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল k ইন্টু পাই হলে k এর মান কত? আচ্ছা, তো সমকেন্দ্রিক মানে ওদের কেন্দ্র সেম, তো এটা কেন্দ্র হইলে এটা একটা বৃত্ত। আচ্ছা, এই একই কেন্দ্রগামী আর একটা ছোট বৃত্ত আছে। তো ছোট বৃত্তের ব্যাসার্ধ বলছে রেডিয়াসটা 6, আর বড়টার রেডিয়াসটা বলছে এতটুকু, বলছে 10। আচ্ছা, আর এতটুকু এরিয়াটার ক্ষেত্রফল বলছে কে ইন্টু পাই, কে ইন্টু পাই আকারে লেখা যায়। তাহলে আমাদের বলছে কে এর মান কত? আচ্ছা, তো দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে যদি আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ বাদ দিই তাহলে তো আমরা এই কালো এরিয়াটুকু পেয়ে যাই। আচ্ছা, তো বড় বৃত্তের ব্যাসার্ধ কি 10, তাহলে এটার এরিয়া কি হবে?
পাই ইন্টু আর স্কোয়ার মানে 10 স্কোয়ার। তো এটা কি আসে 100 পাই। আচ্ছা, তো ছোট বৃত্তের এরিয়া কি আসবে পাই ইন্টু এটা 6 স্কোয়ার, তো এটা আসে 36 পাই। তো কালো অংশের এরিয়াটা কি আসবে দুইটার বিয়োগফল, তো 100 পাই মাইনাস 36 পাই, এটা ইকুয়াল আসবে 64 পাই। তো আমাদের বলছে যে 64 পাই বা কালো অংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু কে পাই আকারে লেখা যায়। তাহলে কের মান কত, পাই পাই বাদ আর কের মান তাহলে আসে 64। তো এখান থেকে অ্যান্সারটা কি, অ্যান্সার ইকুয়াল 64। তো এটা একটা ইজি প্রবলেম ছিল। তো চলো এখন আমরা প্রবলেম 9 দেখি। তো প্রবলেম 9-এ বলা আছে এবিসিডি চতুর্ভুজে একটি বৃত্ত অন্তর্লিখিত রয়েছে, অর্থাৎ চতুর্ভুজটির বাহুগুলো বৃত্তকে স্পর্শ করে আসছে। এখানে এডি ইকুয়াল 46, ডিসি ইকুয়াল 27, বিসি ইকুয়াল 48, এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের বলছে এই এডি এটার দৈর্ঘ্য আছে 46, ডিসি এটা আছে 27 আর বিসি এটা আছে 48। আচ্ছা, আনুমানিক চিত্র তো সুন্দর হয় না। তো ধরি এটা ই বিন্দুতে স্পর্শ করছে, এটা এফ বিন্দুতে, এটা জি বিন্দুতে, এটা এইচ বিন্দুতে। তো আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক আঁকা হয় তাহলে যে দুইটা স্পর্শক পাওয়া যাবে ওইগুলোর দৈর্ঘ্য সমান। তো এটা আর এটা সমান হবে, ধরি যে এটা এই দুইটা যেহেতু সমান তাহলে এটা এ, এটা বি, এটাও তাহলে বি হবে, এটা যদি সি হয় এটাও সি, তো এটা ডি ধরি, এটাও ডি। আচ্ছা, তাহলে আমাদের বলছে এডি ইকুয়াল 46, তাহলে এডি কি এ প্লাস ডি ইকুয়াল 46। দেখো এখানে এ প্লাস ডি 46। একইভাবে আচ্ছা, আবার দেখো সিডি কি বলছে, সিডি ইকুয়াল 27 বা সি প্লাস ডি 27, সি প্লাস ডি 27। একইভাবে দেখো বিসি 48 বা বি প্লাস সি ইকুয়াল 48। তো আমাদেরকে বের করতে বলছে এ বি কত, সমীকরণ দিই। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে আমাদের বের করতে হবে এ বি ইকুয়াল এ প্লাস বি ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। তো দেখো আমরা যদি 3টা সমীকরণ যোগ করি 1 + 2 + 3 যদি করি তাহলে দেখো কি আসে এ প্লাস ডি প্লাস সি প্লাস ডি প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আসে 46 + 27 + 48। আচ্ছা, তো এ তো একটা, বিও একটা। তো দেখো এখানে সি দুইটা ডি দুইটা, তাহলে একটু কমন নাও, সি প্লাস ডি ইকুয়ালস টু 46, 6 7 13 আর 8 21। আচ্ছা, হাতে 2 121। তো দেখো সি প্লাস ডি এটার মানটা কিন্তু আমরা জানি, সি প্লাস ডি ইকুয়াল 27। তাহলে এ প্লাস বি প্লাস 2 × 27 ইকুয়াল 121। আর দেখো এ প্লাস বি কিন্তু এ বি, তো এ বি ইকুয়াল 121 মাইনাস 2 × 27। তাহলে এখান থেকে আমরা পাবো 121 মাইনাস 54। তো এখান থেকে 7 আর 12 থেকে 6 67। তো আমাদের অ্যান্সার কত এখানে, অ্যান্সারটা 67। তো চলো এখন আমরা প্রবলেম 10 দেখি। আচ্ছা, তো প্রবলেম 10-এ বলা আছে একটি বৃত্তের যা এ বি, যার মধ্যবিন্দু ডি, বৃত্তচাপ এ বি এর মধ্যবিন্দু সি, যদি এ বি ইকুয়াল 32 এবং সিডি ইকুয়াল 8 হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত। তো এটা একটা বৃত্ত, এই যে এটা একটা বৃত্ত যার কেন্দ্র হলো এটা। আচ্ছা, ধরি কেন্দ্রটা ও। আচ্ছা, তো এটা একটা যা বলছে। আচ্ছা, তো এটা এ বি যা, যার মধ্যবিন্দু ডি। আচ্ছা, আর এ বি চাপের যে মধ্যবিন্দুটা তা হলো সি। আচ্ছা, এখন আমাদের বলছে এ বি ইকুয়াল 32, এ বি ইকুয়াল 32। তাহলে যেহেতু ডি এটার মধ্যবিন্দু তাহলে এডি ইকুয়াল বিডি হবে। তাহলে এডি কত হবে 16, বিডিও 16 হবে।
আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে সিডি ইকুয়াল 8, তাহলে এটা বলছে এটার ভ্যালুটা হলো 8। আচ্ছা, তো আমরা যদি এটাকে বর্ধিত করি তাহলে দেখবা যে এটা কেন্দ্র দিয়ে যাবে, কারণ এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এই দুটা মধ্যবিন্দু কেন্দ্রগামী। বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু তো কেন্দ্রগামী, চাপের মধ্যবিন্দু কেন্দ্রগামী, তো একই সরলরেখায় থাকবে। এখন ধরি যে এটা ই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, তো এখন আমরা পাওয়ার অফ পয়েন্ট ইউজ করতে পারি। পাওয়ার অফ এ পয়েন্ট, তো আমরা জানি বৃত্তের দুইটা যা যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে এ বি আর সিই এই দুইটা ডি বিন্দুতে ছেদ করছে, তাহলে লিখতে পারি ডি বিন্দু থেকে এ দূরত্ব মানে এডি প্লাস ইন্টু ডি বিন্দু থেকে বি এর দূরত্ব মানে বিডি ইকুয়ালস টু ডি থেকে সি এর দূরত্ব সিডি ইন্টু ডি থেকে ই এর দূরত্ব ডি, এটা সমান হবে। তাহলে দেখো এখন এডির মান কত 16, বিডি কত 16, সিডি কত 8, আর ডি কত, ডি বের করতে হবে ডিই, তাহলে ডি কি লিখতে পারি ডিই ইকুয়ালস টু 16 ইন্টু 16 ডিভাইড বাই 8, তো 16 আর 8 2 থাকে 32, তো ডির মান থাকে 32, এই যে ডিই এটা হলো 32। এখন দেখো সিই কে সির কে কি লেখা যায় যে সিও সিডি প্লাস ডি, তাহলে পুরা কেন্দ্রগামী যা মানে ব্যাসের দৈর্ঘ্য কত পাওয়া যায় 32 প্লাস 8 40 পাওয়া যায়। আচ্ছা, আমরা জানি যে ব্যাসের মধ্যবিন্দু ব্যাসের মধ্যবিন্দু হলো কেন্দ্র, আর ব্যাস হইল ব্যাসার্ধের দ্বিগুণ, তো ব্যাসার্ধ কত হবে এটার অর্ধেক, তাহলে রেডিয়াস ইকুয়ালস টু সিই ডিভাইড বাই 2 40 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 20, তো এই বৃত্তের রেডিয়াসটা হইল 20। আচ্ছা, তো অ্যান্সার কত 20। তো চলো এখন আমরা প্রবলেম 11 দেখি। তো দেখো প্রবলেম 11-এ বলছে এ বি সি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 10 সমীকরণটির কতগুলো অঋণাত্মক পূর্ণসাংখ্যিক সমাধান আছে। আচ্ছা, তো দেখো সমীকরণে কি বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 10, তো এটা ইজিলি স্টার্স অ্যান্ড বার থিওরেম দিয়ে সলভ করা যায়। দেখো স্টার্স অ্যান্ড বার থিওরেমে কি বলছে যে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস AN যদি কোনো একটা পূর্ণসংখ্যা m হয় তাহলে এরা পূর্ণসাংখ্যিক সমাধান বললে m প্লাস, দেখো এখানে প্লাস সাইন যতগুলো আছে, তো প্লাস সাইন কতগুলো আছে দুইটার মাঝখানে একটা, তাহলে nটার মাঝখানে কতগুলো থাকবে n-1, তারপর সি n-1, যতগুলা প্লাস সাইন থাকবে ততগুলা, অথবা আর m প্লাস n-1 m প্লাস n-1 সি এম। আচ্ছা, এটা তো দেখো এখানে কি বলছে, এখানে এমটা হলো 10। আচ্ছা, আর প্লাস সাইন কতগুলো আছে দুইটা, তো 10 প্লাস 2, এখানে এনটা তো এখানে তিনটার মাঝখানে দুইটা, তো দুইটা লিখছে n-1 মানে 2, সি n-1 মানে 2, তো এখানে আছে 12 সি 2, তো এটা করলে বাবা 12 ইন্টু 11 ডিভাইড বাই 2, তো 66টা। এই সূত্র দিয়ে করলেও এই সাইডেরটা দিয়ে করলেও একই ভ্যালু পায় তা। আচ্ছা, তো এখানে 66টা পূর্ণসাংখ্যিক সমাধান থাকতে পারে, তো অ্যান্সার ইকুয়াল 66। তো চলো এখন আমরা 12 নাম্বার প্রবলেমটা দেখি, এটাই লাস্ট প্রবলেম। আচ্ছা, তো প্রবলেম 12-এ বলা আছে এস ইকুয়াল 2222 ডিভাইড বাই 7777 হলে দশমিকের পরে এসের 104তম অঙ্কটি কত। আচ্ছা, তো চলো এটা সলিউশন করি। তো এস ইকুয়াল বলছে 2222 আর নিচে বলছে 7777, তো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো উপর থেকে দেখো যদি আমি 2 কমন নিই তাহলে 1 1 1 1, আর নিচ থেকে 7 কমন নিলে 1 1 1 1, তো 1 এগুলা আর এটা কাটা যায়, তো দেখো থাকে কি 2 ডিভাইড বাই 7, তো এস ইকুয়াল লেখা যায় 2/7,
একবারে লেখা যায় 2/7। দেখো আচ্ছা, এখন 2/7কে দশমিকের পরে, তো দশমিকে নিতে হবে। দেখো তাহলে ভাগ করতে হবে 2/7। তো এটা দেখো উল্টা লিখছি। আচ্ছা 7/2 এটা। আচ্ছা তো 0 বার যায় 0 এখন 0 হইলে 7 দুগুণে 14, 2 14, এখানে থেকে 6, তাহলে 0, 7 8 56, 8 56, এখানে থেকে 4 40, 5 7 35, 35, তো এখানে থাকে 5 0, 49, 7 7 49, তো এখানে থাকে 1, এই সাইডে লিখি 1 0, 7 দিয়ে করলে পাবো এখানে 7, তাহলে এখানে পাবো 1, এখানে 3 নিলে 30, 4 7 28, তো এখানে আবার 2, আবার 0, 14, 6, এখানে পাবো 2, কমা, এভাবে চলতে থাকবে। দেখো আমরা কিন্তু একটা জিনিস রিপিট পাইছি যে এখানে দেখো যে 14-এর পরে 6, তাহলে 60 আবার, তারপর 56 40, মানে এটাই চলমান থাকবে। তো 2 8 5 7 1 4, আবার 2 8 5 7 1 4, এভাবে চলতে থাকবে। তো দেখো এখানে 6টা সংখ্যা রিপিট হবে, আবার আবার রিপিট হইতে থাকবে। তো 104কে আমরা এভাবে লিখতে পারি 6-এর গুণিতক আকারে 6 ইন্টু 90, আর আচ্ছা 6 ইন্টু 17 প্লাস 2, এটা করলে দেখবা যে 104ই আসে। আচ্ছা তো এভাবে রিপিট করতে থাকলে দেখো 6 বার এটা, 6 বার আবার এটা, তারপর 7 8তম 7 8, এভাবে চলতে থাকবে। তো 6 বার এটা 17 বার করলে এটা আসবে, লাস্টের সংখ্যা আসবে 4, আর তারপরে আরও 2 বার, মানে আবার প্রথম থেকে ঘুরবে, তাহলে 2 আর 8। তাহলে আমাদের 104তম সংখ্যাটা কি আসবে? 104তম সংখ্যাটা 8, কারণ ঘুরতেই থাকবে, একবার 2 বার, এভাবে 17 বার ঘুরবে, তারপর আবার 18 বার ঘোরার সময় তখন 2 বার যাবে, তো এটা 8 আসবে সংখ্যাটা তখন। তো 104তম সংখ্যাটা কি আসবে? 8। অ্যান্সার কত এটা? 8। আশা করি সবাই প্রবলেমটার সলিউশন বুঝতে পারছো। যদি এই ভিডিওটা তোমাদের সহায়ক হয় তাহলে চ্যানেলটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।